রিক্সা থেকে নেমে গেলাম। সকাল এখন 9টার একটু বেশিই বোধহয়। বাড়ি থেকে বেরোবার সময় শেষ সময় দেখেছিলাম 9:15। তা সেখান থেকে বাজার পর্যন্ত রিক্সায় করে আসতে 15 মিনিট তো লাগবারই কথা। রিক্সার লোকটাকে তার টাকাটা দিয়ে বাজারের মধ্যে প্রবেশ করলাম। গিন্নি আজকে সকাল সকাল মাংস আনতে পাঠিয়েছে, সাথে আবার আনাজ করিও নিতে বলেছে। আসলে এটা সেপ্টেম্বর মাসের শুরু, তাই হাতে এখন গরম গরম চাকরির মাইনে রয়েছে। তার থেকেও বড় কথা, আজকে রবিবার, তাই আজকে বাজারে না এসে উপায় নেই। বাজারে ঢুকেই প্রথম চোখ গেল সবুজ সবুজ পালং শাকের ওপর। সেখানে গিয়ে লোকটিকে বললাম, ওই পালং শাকের দাম কত? উত্তরে লোকটি যা দাম বলল তা বেশ মনে ধরল। সাথে সাথে কতগুলি পালং শাক নিয়ে ব্যাগে ঢুকিয়ে টাকা দিয়ে দিলাম। আপাতত এই দোকান থেকে আর কিছু নেওয়ার নেই, তাই পেছনে ঘুরে চলতে লাগলাম। চলতে চলতে দোকানগুলোর দিকে তাকাচ্ছি, তো একটা দোকানের দিকে চোখটা আটকে গেল। ঠিক দোকানের দিকে নয়, একটা লোকের দিকে। লোকটিকে চিনি, আমার প্রাণের বন্ধু কিশোরী। এগিয়ে গেলাম তার দিকে, বললাম, আরে কিশোরী, তুমি এখানে কি করছো? যা মানুষে করে দেখতেই তো পাচ্ছেন। কিশোরী ধমকের সুরে বলে উঠল। তারপর পেছন ঘুরে আমার দিকে তাকাতেই বলে উঠল, আরে তুমি, আমি কেনাকে ভেবে বসলাম, সরি হে। আমি এগিয়ে গিয়ে বললাম, তা রেগে আছো মনে হচ্ছে, ব্যাপার কি? ব্যাপার আর বলো না, দেখো লোকটা আলুর এমন দাম চাইছে যে আগুন মনে করে হাতে দিতে পারছি না। আরে বাবু, নেবেন না তো নেবেন না, বাকি খদ্দেরদের জ্বালাচ্ছেন কেন? কিশোরী এবার তার দিকে ফিরে বলে উঠল, বেশ করেছি, আপনি এত দাম চাইছেন কেন? লোকটি এবার বিরক্তির স্বরে বলে উঠল, আচ্ছা মুশকিলে পড়লাম তো দেখছি। আমি লোকটিকে একটু শান্ত করে কিশোরীকে টেনে একটু দূরে নিয়ে আসলাম। বললাম, কি যে করো না তুমি, দোকানের সামনে দাঁড়িয়ে সেই দোকানের বদনাম করতে আছে। তাছাড়া লোকটা তো স্বাভাবিক দামই চাইছিল, তুমিও ওই রকম করছিলে কেন? তাছাড়া তোমার তো মাইনেও ঢুকেছে, আরামসে থাকো এখন। একটু এরকম করলে চলবে? হ্যাঁ, একটু আধটু চলে, বুঝলে। আজকের দিনটা খেয়াল করেছো কি? আজকে আবার কি? মনে তো পড়ছে না। ওই যে আকাশের দিকে তাকাও, যা মেঘ জমেছে না, মনে হয় বিকেলের দিকে নামতে চলেছে, বুঝলে। আজকে কিন্তু রবিবার আর বৃষ্টির বিকেল। এবার কিছু বুঝলে? তারানাথ তান্ত্রিক? এই তো বুঝেছো এতক্ষণে। তবে গল্প শোনার জন্য তো কিছু একটা দিতে লাগবেই, না হলে তারানাথের গল্প জমবে না। তাই আর কি, ওটারই টাকা বাঁচানোর চেষ্টা করছিলুম। তবে তুমি একা দেবে, সেটা হয় নাকি? আজকে তেলে ভাজার দায়িত্ব আমার, আর পাসিং শোয়ের দায়িত্ব তোমার। তাহলে আর দেরি না করে ঠিকভাবে বাজার করে বাড়ি যাও। বিকেলে তাহলে মঠ লেনে তারানাথের বাড়িতে, ঠিক আছে? কিশোরী মাথা নাড়িয়ে চলে গেল। আমিও বাকি বাজারটুকু করে বেরিয়ে আসলাম। একটা রিক্সা ডাক দিয়ে সেটায় উঠে পড়লাম। তখন একবার আকাশের দিকে তাকাতেই বুঝলাম, যদি আজকে তারানাথ গল্প বলে ওঠে তাহলে তা নির্ঘাত জমবেই। তবে একটাই ভয়, বৃষ্টি যেন বিকেলের আগে না নামে। রিক্সা চলতে শুরু করলো। বিকেল প্রায় 5টার মতো বাজতে চলেছে। আমি এখন একটা গলির সামনে ছাতা হাতে তেলে ভাজা কিনছি। কিশোরীর কথা মতন বৃষ্টিটা ঠিক বিকেল থেকেই নেমেছে।
কিন্তু আর একটু পরে নামতে পারলো না। এই বৃষ্টিতে কতক্ষণই বা বাইরে দাঁড়িয়ে থাকবো? কিশোরী না আসা পর্যন্ত তো আর তারানাথের বাড়িতেও ঢুকতে পারছি না। এইসব ভাবছি, এমন সময়ে পেছন থেকে হাঁক এলো। কই হে, ওখানে না দাঁড়িয়ে আমার কাছে চলে এসো জলদি। পিছন ফিরে দেখলাম কিশোরী। ছাতা মাথায় তার দিকে এগিয়ে গেলাম। বললাম, আজ আসতে এত দেরি যে, ব্যাপার কি? ব্যাপার আর কিছুই না, ছাতাটা খুঁজে পাচ্ছিলাম না। সেসব ছাড়ো, তেলে ভাজা তো নিয়েছো দেখছি, পাসিং শো নিয়েছো কি? না হে, বললাম না ওটা তোমার দায়িত্ব। ঠিক আছে। এই বলে কিশোরী নিজের জামার পকেট থেকে টাকা বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি জলদি গিয়ে এক প্যাকেট পাসিং শো নিয়ে আসলাম। মটলেনের গলি ধরে হাঁটতে হাঁটতে কিশোরী বলল, আমরা যে এত তোড়জোড় করে নিয়ে যাচ্ছি এসব, তা তারানাথ কি আজকে গল্প বলবে? আলবাত। এই বলে আমি দাঁড়িয়ে পড়লাম। সামনে তারানাথের বাড়ি। জুতো খুলে দুজনেই বাড়ির মধ্যে প্রবেশ করলাম। তারানাথ যে ঘরটায় বসে সেখানে চলে গেলাম। দেখলাম তারানাথ সেখানের বিছানায় আরাম করে শুয়ে আছে, জানলা খোলা। আমাদের দেখেই তারানাথ উঠে বসতে বসতে বলল, কি হে, তোমরা আজকে? আমি হাসতে হাসতে বললাম, কি করব বলুন, আপনার কথা মনে পড়ছিল খুব, তাই আর কিছু না ভেবে চলেই আসলাম। তারানাথ হাসল, বলল, আমার কথা কি না গল্পের কথা মনে পড়ছিল? কিশোরী বলল, আপনি কি করে বুঝলেন? বোঝা যায় হে, বাইরে বৃষ্টি, দিনটা রবিবার, মাসের শুরু, এর মধ্যে তোমরা কিসের জন্য এসেছো তা বুঝতে তো আর অলৌকিক ক্ষমতার প্রয়োজন হয় না। এমনি বোঝা যায়। তা বেশ, তবে তা এখন ছাড়ুন দেখি। এই নিন, তেলে ভাজা রয়েছে এই প্যাকেটে, গরম গরম আলুর চপ আর ফুলুরি নিন। এই বলে আমি আমার হাতের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিলাম। তারানাথ একটু আপত্তি তুলল। আহা, আবার এইগুলোর কি দরকার ছিল বলো দেখি? দরকার ছিল কি ছিল না আপনি তা এখন রাখুন, আপনি এটা ধরুন আপাতত। এই বলে তারানাথের হাতে তা ধরিয়ে দিলাম। তারানাথ হাঁক দিল, এই চারি, এইদিকে একটি বার আয় তো মা, এই চপ ফুলুরি মুড়িতে মেখে নিয়ে আয় তো। পাশের ঘর থেকে চারি বেরিয়ে এলো। এসেই আমাকে দেখে বলল, কাকাবাবু, আজকে পেন্সিল আনতে ভুলে যাননি তো? এই রে, একেবারে মনে ছিল না। চারি আমার কাছে কয়েকদিন আগে একটা পেন্সিলের আবদার করেছিল। ওর একটু কাগজে আঁকিবুকি করার শখ চেপেছে। তবে হ্যাঁ, বেশ ভালোই আঁকে মেয়েটা, তাই আমিও বলেছিলাম আনবো একদিন, তো সেটা কিনতেই ভুলে গেছি। বললাম, এই রে, একদম ভুলে গেছি গো, পরের দিন পাক্কা কথা দিচ্ছি নিয়ে আসবো। চারি আর কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে। এই বলে চারি চলে গেল। ঠিক এই সময়ে বাইরে মেঘ ডেকে উঠল। মেঘের উজ্জ্বল আলো জানলা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। বৃষ্টির বেগ বেড়ে গেছে। কিশোরীকে বললাম, কিশোরী, বাইরের অবস্থা দেখছো নাকি? মনে হয় আজকে আর বাড়ি ফেরা হবে না। কিশোরী বলল, তাই তো মনে হচ্ছে হে। আরে বসো বসো, এখনই বাড়ি যেতে হয় নাকি? বলি, শরীর মন সব ভালো আছে তো? তারানাথ পাশ থেকে বলে উঠল। কিশোরী বলল, হ্যাঁ, শরীর ঠিকই আছে দুজনে, শুধু মনেরই অভাব। আপনার গল্প যে অনেক দিন শোনা হয়নি।
তারানাথ একটু হাসল। আমার কাছেই পাসিং শোয়ের প্যাকেটটা ছিল, সেটা বের করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, একটা গল্প বললে মন্দ হয় না, তাই আজ একটা গল্প হবে নাকি তারানাথ? তারানাথ একইভাবে হাসে, হাত থেকে পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে নেয়, তারপর বলে, এই হলো তোমাদের মস্ত বড় দোষ, বুঝলে? আমার কোনো গল্পই তোমাদের সত্যি বলে মনে হয় না। আমি বললাম, আরে আমরা সত্যি মনে করলাম কি না করলাম সেটাই তো আর আপনার কোনো গল্পের সত্যিটা মিথ্যে হয়ে যাচ্ছে না, কি বলেন? তারানাথ কিছু বলল না, একটা পাসিং শো জ্বালিয়ে দিল, একবার ধোঁয়া ছেড়ে বলল, আজকের খবরের কাগজ দেখেছ কি? বললাম, না, কেন? দেখলে একটা দারুণ জিনিস পেতে। বাবা, আপনি আবার খবরের কাগজ পড়তে শুরু করেছেন নাকি? পাশ থেকে কিশোরী বলে উঠল। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, তা ছাড়ুন, আপনি কি জানেন বলে ফেলুন। ইতিমধ্যেই চারি মুড়িতে চপ আর ফুলুরি ঢেলে 3টে বাটি নিয়ে হাজির। তারানাথ বলল, খেয়ে নাও এখন চটজলদি, তারপর বলছি। বাটি হাতে নিয়ে নিলাম। চারিও চলে গেল পাশের ঘরে। তারানাথ পাসিং শো শেষ করে শেষ অংশটুকু নারকেলের মালায় ঢুকিয়ে দিল। এমনি সময়ে বাইরে থেকে আবার মেঘের গর্জন শোনা গেল। বৃষ্টি একইভাবে হয়ে চলেছে। মুড়ি আর চপ খেতে খেতে তারানাথ মুখ খুলল। আমরা কোথায় আছি বলো তো কিশোরী? কোথায় আবার? আপনার বাসায়? সেই বাসাটা কোথায়? পৃথিবীতে তো। আমরা মাথা নাড়লাম। তারানাথ বলে চলল, পৃথিবী আমাদের আকাশগঙ্গা নামক একটা ছায়া পথে আছে। বিজ্ঞানীরা মনে করেন সমগ্র ছায়াপথে শুধু আমরাই একটি জীব নই, আমাদের মতন আরো অনেক গ্রহ আছে, আর সেখানেও জীব আছে। এটা তোমরা জানো। আজকের খবরে বলা হয়েছে একজন লোক রাস্তার মধ্যে উন্মাদের মতন বলে বেড়াচ্ছে যে আমাদের পৃথিবী একটি নয়, আকাশগঙ্গায় এই রকমই আরও একটি গ্রহ আছে, আর সেখানে আমাদের মতনই মানুষ আছে। সব থেকে বড় কথা যে ওই গ্রহ আমাদের থেকে অনেক দূরে থাকার সত্ত্বেও সেটার সাথে আমাদের পৃথিবীর একটা যাতায়াত পথ যুক্ত আছে। আপাতত লোকটিকে ধরে যাওয়া হয়েছে পাগল ভেবে। আমি বললাম, বুঝলাম, কিন্তু আজকের গল্পের সাথে কি এই ঘটনার কোনো যোগ আছে? তারানাথ হাত থেকে বাটিটা নামিয়ে রাখল, তারপর বলল, আছে। ও, তার মানে আপনি বলতে চান যে আপনি এতক্ষণ ওই লোকটার যা কথাগুলো আমাদের বললেন সব সত্যি? পাশ থেকে কিশোরী বলে উঠল। তারানাথ শান্ত গলায় বলল, হ্যাঁ, আমাদের এই তন্ত্র সাধনার মধ্যে এই জিনিসটি করা সম্ভব। আমি বললাম, কিরকম? তারানাথ বলতে শুরু করলো, আমাদের এই পৃথিবীতে আমরা কি জানি, সব কিছুর ভালো মন্দ থাকে, যেমন গরম ঠান্ডা, শুভ অশুভ, লৌকিক অলৌকিক এইসব, তেমনই আমাদের এই পৃথিবী। শুধু পৃথিবী নয় হে, এই যে সূর্য চাঁদ দেখছো, এগুলোও একটি নয়। ঠিক এই রকমই দেখতে এই জিনিসগুলোই আরো একটা আছে আমাদের এই পৃথিবীর নিচে বিপরীত দিকে। সূর্য চাঁদ এমনকি সমস্ত গ্রহ নক্ষত্র সবার নিচে ঠিক তেমনই একটি জিনিস রয়েছে। এখানে তোমাদের মতন সাধারণ মানুষটা সহজে যেতে পারবে না।
যাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো এখানে যাবার পথ। মহান তন্ত্র সাধনার দ্বারা এই পথ খোলা হয় হে, সেটার উপায় আমি জানি না। আমি কেন, তোমাদের এখানে কেউই জানে না এটা। এই জগতে যেতে গেলে তোমায় দেবতা কিংবা অপদেবতাকে জাগ্রত করে তুলতে হবে। তবে যদি কিছুটা সহজভাবে সেখানে যেতে চাও তাহলে অপদেবতাকে জাগ্রত করাই উচিত, কিন্তু সেক্ষেত্রে অনেক বিপদ আছে। সেটা বলছি তার আগে বলি সেখানকার পরিবেশের কথা। সেখান আর এখান দু জায়গার পরিবেশ একদম আলাদা। এখানে কলকারখানা, গাড়ি, বোমার ধোঁয়া আকাশে বাতাসে ভাসছে। সেখানে সেই সব নেই। সেখানে শুধু বাতাসে তুমি 90 বছর কাটিয়ে দিতে পারো হে কিশোরী। তুমি জানো কি যুগ কয় প্রকার? তারানাথের উত্তরে কিশোরী বলল, হ্যাঁ, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ আর কলিযুগ। বেশ, এখন কি যুগ চলছে? আমি বললাম, কলিযুগ। হ্যাঁ, তোমাদের এখানে এখন কলিযুগ চলছে, আর এখন সেখানে বোধহয় কলিযুগের সমাপ্তি হতে চলেছে। এখানে যে সকল জায়গায় দেখবে শহর আছে, সেখানে রয়েছে গ্রাম। খাঁটি তাজা গ্রামের গন্ধ সেখানে ম করছে। তবে এইসবের জন্য যদি এখন সেখানে যেতে চাও তাহলে লাভ নেই, কারণ সেখানে যেতে যেতে তোমার 100 বছর লেগে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপারটা কি জানো? এই 100 বছর তুমি মাত্র 1 সেকেন্ডে যাবে। ফলে তোমার বয়সও কমছে না। কি অবাক হচ্ছ? বুঝতেই পারছো খুবই কঠিনের মহিমা। ছাড়ো এইসব ব্যাপার। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে এই পথ তৈরির রাস্তা কেউ জানে না, সত্যিই জানে না। তবে আমি কিন্তু এই জগৎ ছিদ্র দেখেছি। কিশোরী বলল, কিভাবে? তারানাথ চুপ। কিশোরী শেষের দিকে পাসিং শোয়ের প্যাকেট থেকে নিয়ে একটা ধরিয়েছিল। সেখান থেকেই একটা পাসিং শো তারানাথের দিকে এগিয়ে দিল সে। তারানাথ সেটা নিয়ে ধরিয়ে একবার টান দিল। তার চোখ জলজল করছে। বাইরে আবার মেঘ ডেকে উঠল। মনের মধ্যে যেন কেমন একটা উত্তেজনা অনুভব করছিলাম। অনেকবার দেখেছি এটা তারানাথের গল্প শোনার সময়ই হয়। সব সময় হয়ও না, আবার যখন গল্প জমে ওঠে ঠিক তখনই হয়। এখন হচ্ছে, মানে গল্প জমে উঠেছে। তারানাথ বলতে শুরু করলো, সময়টা আমার বিয়ের পর। তোমরা তো জানোই মধুসুন্দরী দেবীর জন্য আমি কি রকম পাগল হয়ে গিয়েছিলাম। তারপর আমাকে সুস্থ করে বাড়ির লোক আমাকে বিয়ে দেয়। মাতু পাগলি কিংবা অন্য যে সকল তান্ত্রিকের সাথে আমার আলাপ হয়েছিল তারা সবাই আমাকে বলেছিল যে আমার কপালে তান্ত্রিক হওয়া লেখা নেই, সংসারী আমাকে হতে হবে একদিন না একদিন। এখন বুঝছি সবাই সত্যিই বলেছিল। যাই হোক, এসব তো আর পাল্টানো যাবে না। সংসারী যখন হয়েই গেছি তখন সংসার করি আর কি। যদি পরের জন্মে হওয়ার থাকে তাহলে তাই। বললাম, আচ্ছা আপনি বিশ্বাস করেন পরের জন্ম হয়? হ্যাঁ করি। কেন করি তার অনেক কারণ আছে, তা অন্য কোনো দিন বলবক্ষণ তোমাদের। ছাড়ো এখন এসব কথা। এই বলে তারানাথ একটু থামল। তারপর বলল, তোমরা তো জানোই আমার বাবা খুব বেশি ধনী না হলেও
বিষয় সম্পত্তি নেহাত কম ছিল না। বিয়ের পর বাবা আমাকে নগদ কিছু টাকা দেয়। আমিও এখানে এসে এই ব্যবসা খুলে বসেছি। জানোই তো আমি কিরকম ছেলে। বিয়ের পরও কয়েকবার পালিয়ে যাবার চেষ্টা করেছিলাম, কিন্তু জানোই তো সংসারের টান কিরকম। পালিয়ে যেতে গিয়েও পারলাম না, ফিরে আসলাম। তারপর আমাদের দুজনের ছিল খুবই ভয়ঙ্কর অবস্থা। মাঝে মাঝে তো মনে হচ্ছিল নুন আনতে পান্তা ফুরোর মতো অবস্থা আমাদের হয়ে গেছে, কিন্তু ভাত ফুরায়নি। মাতু পাগলি এমনকি সবাই একটা ঠিক কথা বলেছিল আমাকে, আমার জীবনে ভাতের অভাব দেখা দেবে না। তা যাক, পরের কথায় আসি। একদিন বসে একজনের হাত দেখছি, এমনি সময় দেখি একজন ঘরে প্রবেশ করলো। দেখে প্রথমে চিনতে পারিনি, তাই বলেছিলাম, আপনি ওখানে একটু দাঁড়ান, এনার পর আসেন। লোকটি চলেও গিয়েছিল, বাইরে দাঁড়িয়েছিল। আমি লোকটির হাত দেখা শেষ করে টাকা নিয়ে তাকে বিদায় করলাম। ওই লোকটিকে ডাক দিলাম। তারপর লোকটি আসার পর বললাম, আপনি হাত দেখাতে এসেছেন কি? লোকটি বলল, না, আমি হাত দেখাতে আসিনি রে। আমি এখানে এক রাত্রি থাকতে এসেছি, কালকে বাড়ি ফিরবো। একটু অবাক হলাম। একজন না চেনা লোক আমার কাছে থাকার আবদার চাইছে। লোকটি আবার তুই তুই করে কথা বলছে। বললাম, আমি তো এখানে কাউকে থাকতে দিই না। ও, ভুলেই তো গিয়েছিলাম। তা ভুলে যাওয়াই স্বাভাবিক, বয়স বাড়ছে তো, আর কি করা যাবে। তোরও ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমাকে চিনতে পারছি? বোধহয় মনে পড়েছে ঠিকভাবে আমাকে, নাকি এখনো মনে পড়ছে না? আরে না না, মনে পড়েছে। তা দাঁড়িয়ে কেন হে? বস বস, দাঁড়া, বউকে একটু চা বানাতে বলি। এই সময় বলে রাখা ভালো একটা কথা, তখন প্রায় 1.5 বছর হয়েছে চারির জন্মের। চারি এই নামটা আমার বউই দিয়েছিল। তা যাই হোক, ঘরে নিয়ে গিয়ে কমলকে বসতে দিলাম আমি। তখন আর কটাই বা বাজে, ওই ধরো 11টার কাছাকাছি। বউ চা এনে আমাদের দুজনকে দিল। চা খেতে খেতে কথা হলো। আমি বললাম, তা হঠাৎ কলকাতায়, ব্যাপার কি? ব্যাপার আর কিছুই না, ছেলের জ্বর হয়েছে খুব, ছোটবেলায় তোর যেমন হয়েছিল। তারপর কলকাতায় হরিশনাথ চ্যাটার্জি বলে একজন ডাক্তার আছে, শুনেছি অনেক বড় একজন চিকিৎসক। তাই আর দেরি না করে বউ ছেলে সহ একদিনের জন্য কলকাতায় চলে আসলাম। তা বৌদি বা তোর ছেলে কই? ওরা তো বাড়ি চলে গেছে। তাহলে তুই এখানে কেন? ওই তো তোকে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে যাবার পথে কয়েকজনের মুখে তারানাথ নামটা শুনেছিলাম, জায়গাটাও চিনেনি সবার কাছ থেকে জেনে। তারপর ভাবলাম, না, তোকে না নিয়ে আমি আর বাড়ি যাব না। তাই বউ বাচ্চাকে ট্রেনে তুলে দিয়ে আমি এখানে চলে আসলাম। কিন্তু আমি কিভাবে যাব? আমি তো... কমল আমাকে সব কথা শেষ করতে দেয় না, তার মাঝেই বলে ওঠে, আহা, আমি কি তোকে পুরোপুরি চলে যেতে বলেছি নাকি? তুই তোর বউকে নিয়ে চল আমাদের বাড়িতে, কয়েকদিন থেকে আয়। এতে তোর আর অসুবিধা থাকার কথা নেই তো? বেশ, কিন্তু আমরা দুজন নই এখন। এখন আমরা 3 জন, বুঝলি? আর একজন কি? কে আবার? আমার মেয়ে। তোর মেয়েও আছে? কত বয়স তবে? ওই তো 1.5 বছরে পা দেবে এই কার্তিক মাসে। তা বেশ বেশ, হাঁটা শিখেছে? তা অল্প অল্প পারে, তবে কিছু দূর হেঁটে গিয়েই পড়ে যায়। শিখে যাবে জলদি। তা যাক, তোর মেয়েকে আন, একটু আদর করি। এই বলে কমল একটু হেসে ওঠে।
আমি বউকে বলি চারিকে এদিকে নিয়ে আসতে। নিয়ে আসলে পরে কমল চারিকে কোলে তোলে, বলে, ওরে বাবা, বেশ একটা মেয়ে হয়েছে তো তোর তারানাথ। আমি কিছু বলার আগেই চারি খিলখিল করে হেসে ওঠে। রাত্রে মাংস আনা হয়েছিল। বউ দারুণ রান্না করেছিল সেই দিন, তবেও খেতে পারলাম না ঠিকভাবে। জানি না কেন, মনের ভিতরটা কেমন একটা করছিল। এই রকমটা আমার প্রথম নয়। আমি শ্রী তারানাথ তান্ত্রিক এই রকমটা আগে অনুভব করেছি। মনের ভিতরটা আমার কেমন যেন করছিল। বারবার মনে হচ্ছিল যে কিছু একটা হতে চলেছে। এই মনোভাবের মধ্যেও আমার একটা জিনিস ভালো লাগছিল অবশ্য। সেই দিন বুঝেছিলাম বিয়ে করে সংসারী হয়েও আমার সমস্ত শক্তি হারায়নি। আমি এখনো কোনো অশুভ কিছুর লক্ষণ বুঝতে পারি। যাই হোক, রাত্রে যখন খেয়ে দিয়ে উঠি তখন প্রায় 11:30টার কাছাকাছি। চারি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। খেয়ে দিয়ে ঠিক হলো আমি আর কমল একটা ঘরে শোবো। চারির কাছে তার মা থাকবে। কথা মতনই দুজনে শুয়ে পড়লাম। ঘুম এলো না, তবে না আসার অনেক কারণ আছে। একটা হলো আমার মনের সেই অশুভ লক্ষণের ঘণ্টা বাজা, আর 2 আমার ছেলেবেলাকার বন্ধু কমল। দুজনে সেই দিন সারা রাত গল্প করছিলাম। অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি। কথাবার্তায় জানতে পারলাম কমল আমাদের গ্রাম ছেড়ে দিয়েছে। গ্রামের আশেপাশেই একটা বাড়ি কিনেছে সে এখন। কথাটা শুনে অবাক হলাম। বললাম, গ্রামের বাড়ি ছাড়ার কি হয়েছে? অনেক কারণ আছে রে তারানাথ। চাকরি পেয়েছি, যেখানে কাজ সেখানটা আমাদের আদি বাড়ি থেকে বেশ দূরে। যেতে আসতে অসুবিধা হয় বলে ওই বাড়ি কেনা, বিশেষ করে। তাছাড়াও এই বলে থেমে যায় কমল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর বলে, তাছাড়াও আমার দাদা একটা কারণ অবশ্য। মা তো সেই ছোটবেলায় মারা যায়। বাবা ওই কয়েক মাস হলো মারা গেছে। তারপর থেকেই দাদা জমি নিয়ে মামলা শুরু করেছে। সে নাকি পুরো জমি চায়। আমি বোধহয় তার সঙ্গে মামলা করে পারবো না। তাহলে চেষ্টা ছেড়ে দিবি নাকি? জানি না, দেখি যতদূর পারবো মামলা লড়বো। যতই হোক, হেরে যেতে চাই না। এই নিয়ে আর কোনো কথা হলো না আমাদের। এরপর আমরা ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে কমল তার ঠাকুমার কাছে একবার আমের আচার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। আসলে ছোটবেলায় এই ছেলেটা ছিল খুব বোকাশোকা। আমরা বন্ধুরা ওকে ইচ্ছে করেই চুরি করতে পাঠিয়েছিলাম। তারপর ও যখন ধরা পড়ে আমরা পালিয়ে গিয়েছিলাম। তাই সে সেদিন মারও খেয়েছিল বটে। এইসব বলতে বলতে দুজনেই হেসে উঠেছিলাম। ক্রমে রাত্রি শেষ হয়ে ভোরের আলো ফুটল। ঠিক এই সময়ে বুঝেছিলাম যে ওই ছেলেবেলাকার হই হুল্লোড় মজা আর ফিরে পাবো না। কেউই পাবে না। ওই মুহূর্ত, ওই দিনগুলো মনের মাঝের মৃত্যু পর্যন্ত অমর হয়ে থাকবে সারা জীবন। তা যাই হোক, যা গেছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না, যায় না। এই বলে তারানাথ হাত নাড়াল। সত্যি ছেলেবেলার স্বাদ সবাই চায়। তারানাথ আবার বলতে শুরু করলো, সকালে আমরা ট্রেন ধরে রওনা দিলাম। তখনকার ট্রেনের অবস্থা জানোই তো। সকাল 10টায় বেরিয়েছিলাম, পৌঁছালাম বিকেলে। আসবার সময়ে চারির হালকা শরীর খারাপ লাগছিল। ওখানে পৌঁছে সবই ঠিক।
গ্রামের শুদ্ধ বাতাস সুস্থ হবে না মানে? গ্রামের আবহাওয়া, গ্রামের রক্ত আমি শিরায় শিরায় অনুভব করি। কিন্তু জানো তো, আমার মন কেমন একটা করছিল। এখানে এসে যেন আরো করতে লাগলো। ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছিলাম না, শুধু জানতাম কিছু একটা ঘটতে চলেছে, আর তা আমাদের পক্ষে খুব একটা ভালো হবে না। সত্যি ভালো হয়নি, কিন্তু সে কথা এখন বলবো না। আগে বলি বিকেলে কি কি হলো। পৌঁছানোর পর থেকেই কমলের বউ আমাদের বেশ যত্ন আরতি করছিল। কমলের বউটাও বেশ, যেমন দেখতে তেমনই তার আচরণ। তবে গ্রাম গাঁয়ের মেয়ে, তার কথাবার্তা শুনেই বোঝা যায়। কথার মাঝে মাঝে হেগা কিগা বলছিল। তাই বলে মেয়েটি যে অশিক্ষিত তা নয়, কমলের মতনই শিক্ষিত মেয়েটি। তা যাক, পরে আসি। বিকেলে স্নান করে এসে বসলাম আমি আর কমল আড্ডা দিতে। অন্যদিকে আমার গিন্নি আর কমলের বউ লেগে গেছে রাতের খাবারের আয়োজন করতে। দেখা যাক কি হয় রাতে। যাই হোক, কথার ফাঁকে আমি কমলকে বললাম, তা কমল, আমাদের গ্রামটা কোন দিকে রে? কমল উত্তর দিকে তাকালো, বলল, ওইদিকে প্রায় 2 মাইল গেলে পেয়ে যাবি। রাস্তা ভালো বেশ, গরুর গাড়ি করে গেলেও 1.5 ঘন্টার বেশি লাগে না। যাবি কালকে? তা যাওয়াই যায়, যেতে বাধা নেই, তবে দাদা আছে। মামলার পর থেকেই তেমন ভালো কথা হয় না। বাড়ি ছাড়ার পর থেকে তো একদমই না বলতে গেলে। আমাদের বাড়ি জানিস তো 2 তলা হয়ে গেছে। তার নিচতলায় আমার থাকার ব্যবস্থা হয়েছে, আর উপরতলায় দাদার। তা গেলে চল, আমার আপত্তি নেই। ঠিক আছে, তাহলে কালকে চল, ভোর ভোর রওনা দিয়ে দিই। সন্ধ্যার আগে ফিরে আসা যাবে খন। বেশ, তা ছাড়, তুই বল, হঠাৎ বিয়ে করলি কেন? সে অনেক বড় ঘটনা। বিয়ে করতে চাইনি, কিন্তু কিন্তু বলে সেদিন থেমে গিয়েছিলাম আমি। সে বলেছিল। কিন্তু কি? সেটা না বলাই ভালো। অন্য কিছু বল তুই। ঠিক আছে, তাহলে বল, তুই বাড়ি এই গ্রাম ছেড়ে কোথায় গিয়েছিলিস? অনেক জায়গায়। সেসবের কি আর খেয়াল আছে হে? অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে পাঙ্গা নিয়েছি। ইচ্ছে ছিল একজন তান্ত্রিক হবার, হতে পারলাম না হে, হতে পারলাম না। কেন পারিসনি? আমার ভাগ্যে লেখা ছিল না যে। যে সকল সাধু সন্ন্যাসীরা আমার দিকে তাকিয়েছে তারাই বলেছে তোর কপালে সাধু হওয়া লেখা নেই রে। তবে কিছু শক্তি পাবি। সত্যি বলতে কি, পেয়েওছে অনেক শক্তি, তার প্রায় এখন আর আমার মধ্যে নেই। কেন? সেসব তুই বুঝবি না কমল, তুই বুঝবি না। এই বলে শেষ করলাম তখনের মতন। আসলে কি জানো তো, এই সব কথা সবাইকে না বলাই ভালো। যতই ভালো বন্ধু হোক না কেন, কিছু কথা গোপন রাখতে হয়, বুঝলে? তা যাক, রাত্রের কথায় আসি, বুঝলে? আর রাত্রের কথা কি আর বলবো। ওইটুকু সময়ের মধ্যেই আমাদের জন্য তারা দারুণ আয়োজন করে ফেলেছিল। বাদ বেড়ে পঞ্চব্যঞ্জন খাবারের আয়োজন। একটা বড় কাঁদু টাকা দিয়ে পারি না। এই বলে তারানাথ একটু থামে। কিশোরীর কাছ থেকে আর একটা পাসিং শুনিয়ে ধরা এসে। বাইরের অবস্থা একই রকম। মেঘ গর্জন করে উঠল আবার। মুখ থেকে ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলো সে, ছাড়ো, পরে আসি। সেই দিনে আর তেমন কিছুই হলো না, তাই তার পরের দিনে আসছি।
পরের দিন আমি আর কমল দুজনে ভোর 5টার আগে বেরিয়ে পড়েছিলাম গরুর গাড়ি করে। গাড়ির মালিকের নাম হলো গিয়ে তরুণ সিং। বেশ হাসি খুশি লোক। যাওয়ার সময় আমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছিল। যা বুঝেছিলাম লোকটি বেশ ভালো। তার সাথে আর একটা জিনিসও বুঝেছিলাম, যতই কমলের পুরনো বাড়ির দিকে যাচ্ছি ততই যেন মনে একটা কেমন করে উঠছে, এটা শুভ নয়, এটা অশুভর ইঙ্গিত। আমার বারবার মনে হচ্ছে আমাদের আড়ালে কিছু একটা হয়ে চলেছে। কি হচ্ছে তার ইঙ্গিত আমি তখনও না পেলেও পরে পেয়েছিলাম। তা এখন নয়, যাকে বলে যথাস্থানে বলবো তোমাদের। কমলের কথা মতন আমরা দুজন ঠিক 8টার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। আকাশে তখন আলো বেশ ভালো ফুটেছে, গরম গরম লাগছিল। গাড়ি থেকে নেমে গেলাম দুজনে। গাড়িটি আমরা আর ফেরত পাঠালাম না। এই গাড়ি করেই আমরা সন্ধ্যায় আবার তার বাড়ি ফিরব। তাই প্রথমেই বলেছিলাম কমলের নিচতলার তার দাদার উপরতলা ভাগাভাগি হয়েছে। সেই কথা অনুযায়ী আমি আর কমল গিয়ে প্রবেশ করলাম নিচতলার ঘরের মধ্যে। বেশ বড়ই, কিন্তু জিনিসপত্র নেই কিছুই, শুধু একটা বড় খাট আছে। যে বাড়িতে তারা থাকে না সেই বাড়িতে কোনো জিনিস রাখা বিপদের থেকে কম নয়। আর বিপদ এখানে তো তার দাদা নিজেই। তাই কমল জিনিসপত্র সরিয়ে একটা ভালো কাজই করেছে। তা যাই হোক, সকালে আমি আর কমল গিয়ে পাশের একটা দোকান থেকে লুচি আর একটু তরকারি খেয়ে আসলাম। লোকটাকে আমি চিনি, আমাদের সেই ছোটবেলার হরিচন্দ্র কাকা। দারুণ লুচি আর সিঙাড়া বানাতো। উফ, সেই স্বাদ আর কি বলবো তোমাদের, এখনো মুখে লেগে আছে। অপূর্ব ছিল হাতের রান্না। জানলে অবাক হবে, তার কাছে সেটাই আমার শেষ খাওয়া ছিল। হরিচন্দ্র আমাকে চিনতে পারেনি প্রথমে, তারপর কমল বলতে চিনতে পারে। খুবই ভালো লোকটি, আগের মতোই। অনেক দিন পর গেছি বলে আমাকে বেশি করে একটু লুচি আর তরকারি দিয়েছিল। খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার পথে একবার আমার আদি বাড়িতে যাই। বাড়িতে প্রবেশ করিনি, বাইরে থেকে দেখি একটা হালকা গন্ধ আমার নাকে ভেসে আসে। আমার সেই পুরনো বাড়ির স্বাদ এটা। কতদিন পাইনি যে। এখানে আমার জন্ম, এখানে আমার কাকা, এখানেই আমার বাবা মা ঠাকুরদা ঠাকুমা মারা গেছে। এরকম একটা বাড়ি আমি আর কোথাও যে খুঁজে পাবো না। তবেও এত কিছু জানার পরেও ঢুকিনি বাড়িতে সেদিন। যদি কারণ জিজ্ঞাসা করো তাহলে বলবো যেতে ইচ্ছা করছিল না। আমি তারানাথ তান্ত্রিক সেই দিন চলে এসেছিলাম সেখান থেকে। তা যাক, পরের ঘটনায় আসি। বাড়ি ঢোকার মুখে একটা ঘটনা ঘটে। কমলের দাদা জাহির সেটা ছোট থেকেই জানতাম। তো বাড়ির মধ্যে ঢোকার সময় তার সাথে আমাদের দেখা হয়। শুধু তার সাথে না, পাশে আর একজন ছিল। আসার পথেই কমলের কাছে শুনেছিলাম যে কমলের দাদা বিয়ে করেনি, তাদের আবার বাবা মাও এখনো বেঁচে নেই। সেই হিসাবে জাহির এখন একা। কিন্তু সেটাই যদি হয়ে থাকে তাহলে তার পাশে ওই লোকটাকে। লোকটির চোখ আমার চোখের উপর পড়ে। তার চোখ, তার পোশাক, সে যে ঘোর তান্ত্রিক তা জানান দিচ্ছে।
আমার মনের মধ্যে যে ঘটনাটা এ কদিন হালকাভাবে বাজছিল তা এখন আমার মধ্যে খুব দ্রুত গতিতে বেজে চলেছে। লোকটি তান্ত্রিক তা বুঝলাম, কিন্তু এসে যে তান্ত্রিক নয়, এ ঘোর কাপালিক। তার চোখের চাহনি আমাদের যেন পুড়িয়ে দিতে চাইছে। এই তাহলে কি? কেমন আছিস ভাইরে? পাশ থেকে জাহির বলে উঠল। তার কথার মধ্যে কিন্তু কোনো ভালোবাসার ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কথা বলার ভঙ্গি সে যে কতটা নিচু জাতের লোক তা জানান দিচ্ছে। কমল তেমন কিছু বলল না, ছোট করে শুধু বলল, হ্যাঁ, ভালো আছি। জাহির তার দিকে এগিয়ে গেল, বলল, কি ভাবিস? ভেবে লাভ নেই কমল রে, মামলা তো আমিই জিতবো। তা জেতা থেকে আমাকে তুই কেন? তোর বাপও সরাতে পারবে না, বুঝলি? তাই চুপচাপ এখান থেকে কেটে পড়। এই বলে সে সেখান থেকে চলে গেল। পিছন পিছন চলে গেল সেই কাপালিক। আমি শুধু একটু কমলের দিকে তাকালাম। সে রাগে ফুলছে। ছি, এইরকম দাদা হয় কখনো কারোর? তুই বল, এইভাবে কেউ কোনো ভাইয়ের সাথে কথা বলে? মামলা তো আমি জিতে ছাড়বই, তার জন্য যদি আমার প্রাণও যায় তাহলে যাক, কিন্তু আমি, আমার বাবা, তুই এই অপমান সহ্য করতে পারবো? অসম্ভব। এই বলে রাগে কাঁপতে লাগলো কমল। আমারও একটু একটু রাগ হচ্ছিল বটে, কিন্তু রাগ থেকেও বেশি যেটা হচ্ছিল সেটা হলো চিন্তা। ওই কাপালিক কমলের দাদার সাথে কি করছে? তারা কি কোনো মতলব ভাবছে? তখন ঠিক তার উত্তর পাইনি আমি। উত্তর পেয়েছিলাম বিকেলে, কিন্তু বিকেলের ঘটনা বলবার আগে একবার দুপুরের ব্যাপারে আসি। দুপুরে খাবার আনতে আমি আর কমল বেরিয়েছিলাম। তখন কটার? দুপুর 1-এর কাছাকাছি হবে। আমাদের দুজনের একটা মজার ইচ্ছা চেপেছিল। ছোটবেলায় আমাদের এই গ্রামে অনেক কিছু নিয়ে আমাদের ছোটদের মধ্যে একটা বনভোজন হলো, কিন্তু সেদিন আমাদের ইচ্ছে হয়েছিল মুরগি এনে নিজেরা রান্না করব। সেই অনুযায়ী আমরা তখন বেরিয়েছিলাম। যাবার পথেই ঘটনাটা ঘটে। আমাদের গ্রামের বাজারের কাছাকাছি একটা বড় বট গাছ আছে। সেখানে আমি আর কমল দাঁড়িয়েছিলাম। তখন একটু গরম পড়েছিল সেদিন একটু বেশি, তাই হাঁপিয়ে গিয়েছিলাম দুজনে। তো দাঁড়িয়ে আছি ছাওয়ার নিচে। তখনই কোথা থেকে একটা লোক আমাদের দিকে ছুটে আসে, বলে, বাবুরা, আপনারা এখানে দাঁড়িয়ে কেন? এখান থেকে চলে যান, এই গাছটা ভালো নয়। আমি বললাম, কেন, কি হয়েছে? শাঁকচুন্নি বাসা বেঁধেছে যে, গ্রামের অনেক মানুষকে ভয় দেখাইছে, ক্ষতিও করছে। লোকটি ভয় পাওয়া কণ্ঠে বলে ওঠে। আমরা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেলাম। যাওয়ার আগে একটু গাছটার উপরের দিকে তাকিয়েছিলাম। গা দিয়ে কিরকম একটা হিমশীতল তরল বয়ে গেল। গাছের উপরের যে বড় মোটা ডালটা, তার আশেপাশের পাতাগুলো ওইভাবে সরে রয়েছে কেন? হিসেব মতো তো ডালটা ঢেকে যাওয়ার কথা, তবে দেখে মনে হচ্ছিল যে ওখানে কেউ একজন বসে রয়েছে। তবে অবশ্য কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু হ্যাঁ, আমার মনের মধ্যে থাকা বিপদের ঘণ্টাটা যেন সেখানে একটু বেশি রকমভাবেই দুলতেছিল। তা যাকে, দুপুরের ঘটনা সম্বন্ধে তেমন কিছু বলার নেই আমার। তোমাদের কাছে খাওয়া দাওয়ার গল্প প্রচুর করেছি, বুঝলে?
কাজের কথায় আসি এবার। এই বলে তারানাথ একটু থামে। কিশোরীর কাছ থেকে আর একটা পাসিং শুনিয়ে ধরা এসে বাইরের অবস্থা একই রকম। মেঘ গর্জন করে উঠল আবার, মুখ থেকে ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলো সে। অন্যদিকে মেঘের গর্জন মিলিয়ে গেছে কোথায় যেন। শোনো, বিকেলের ঘটনা বলছি। কমল তখন ঘুমিয়ে পড়েছে। দুপুরের ভাত খেয়ে ভাত ঘুম না দিলে তার আবার মন ভালো থাকে না। ওই ফাঁকে আমি একটু বেরিয়েছিলাম হাঁটতে। ও, কতদিন যে আমি আমার গ্রামের হাওয়া মাখিনি, চারপাশের সবুজ বৈচিত্র্য দেখিনি। সে তোমরা বুঝবে না, তোমরা শহরের মানুষ। এই সব গ্রাম তোমাদের কাছে একটা অসহ্যের বিষয়। কিন্তু আগেই বলেছি, গ্রামের রক্ত আমার শিরায় শিরায় বয়। এই শহরে আমি থাকলেও আমার মন থাকতে চায় না। মন বলে, তারানাথ, আগের মতো গ্রামে গিয়ে মজা করে আয়। কিন্তু উপায় নেই উপায়। প্রকৃতির নিয়মের কাছে আমরা সকলে অসহায়, বুঝলে? সে যা করতে বলবে তা করতে আমরা বাধ্য। তাই এই সব গ্রামের স্বাদ আবার আগের মতন আমি আর ভোগ করতে পারবো না। সেই সকল কথা যাক, যা গেছে তা তো আর ফিরবে না। তাই সেসব নিয়ে চিন্তা করে কষ্ট বাড়বে বই কমবে না হে। গল্পে ফিরি আবার। বিকেল কটা বাজে আন্দাজ নেই, সূর্য ডুবু ডুবু অবস্থা। আমি হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি আমার বাড়ির কাছে। দেখতে পাচ্ছি ওই যে দূরে আমার বাড়ি, কিন্তু গেলাম না। চলেই আসছিলাম সেখান থেকে, কিন্তু পারলাম না। ঘটনাটা তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না, না করাটাই স্বাভাবিক। ঠাকুরদার কথা তোমাদের তো আগেই বলেছি। তার যে মৃত্যু হয়েছে সেটা তোমাদের জানার কথা। কিভাবে হয়েছে সেটাও। সেই কত বছর আগে মরে যাওয়া সেই ঠাকুরদা ওই যে বাড়ির পেছনে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমিও তার দিকে তাকিয়ে আছি। আমাদের মধ্যে দূরত্ব অনেকটাই। স্পষ্ট দেখতে পাচ্ছি ঠাকুরদা চুপচাপ দাঁড়িয়ে আছে। তবেও কি করে তা জানি না, কানের কাছে কিছু কথা ভেসে আসতে থাকলো। এই কণ্ঠ, এই আওয়াজ আমার খুব চেনা। মানুষটি হারিয়ে গেছে তার কণ্ঠ, তবেও সে আমার মধ্যে অমর হয়ে রয়েছে। ঠাকুরদা বলছে, বিপদ, ও বড় বিপদ তোমার বন্ধুর। জয়চরণ তান্ত্রিক তার ক্ষতি করতে চায়। তার পরিবার তাকে অন্য জগতে পাঠিয়ে দিতে চায়। দাদু, সে তোমার ছোটবেলার বন্ধু, তাকে তুমি বাঁচাতে পারবে। কিন্তু কিভাবে? এই উত্তর ঠাকুরদা আমাকে দিয়েছিল বটে। দিয়ে আরো কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর হাওয়ার মধ্যে মিলিয়ে গিয়েছিল। আমি মনে মনে ঠাকুরদাকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গিয়েছিলাম বলতে বাড়ি নয়, সেই বট গাছটার কাছে। সেই বট গাছটা আমাকে তখন থেকে কেমন একটা আকর্ষণ করছিল। বারবার মনে হচ্ছিল ওটার পিছনে কি একটা রহস্য লুকিয়ে আছে যেন। কি সেটাই জানার ছিল। গাছটার পুরোপুরি কাছে যেতে হয়নি, তবে দূর থেকে দেখেই থেমে গিয়েছিলাম।
গাছটির সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটিকে আমি তখন চিনি। সকালে কমলের দাদার সাথে দেখা সেই কাপালিক। ওখানে দাঁড়িয়ে আছে, কি যেন বিড়বিড় করছে। কি বলছে তা শুনতে না পেলেও আমি জানি সে কি বলতে পারে। যাই হোক, সেখান থেকে চলে আসলাম। এসে দেখি কমল জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলে ওঠে, আরে তারানাথ, কোথায় গিয়েছিলিস রে? আমি এদিকে চিন্তায় পড়ে গেছি। আরে বাড়ি ফিরতে হবে তো নাকি? আমি এগিয়ে গিয়ে বলি, আরে শান্ত হও তো, আমি এখানেই তো ছিলাম। চলো এবার বাড়ি ফেরা যাক। আমার কথায় তবে সে পুরোপুরি চুপ করেনি। ভাবছিলাম বলবো যে তোর খুব বিপদ, কিন্তু বলার সাহস পেলাম না। আর যদি ভয় পেয়ে যায় তাহলে আর এক বিপদ। আমরা গরুর গাড়ি করে চলে এলাম কমলের বাড়িতে, যেখানে এখন আমার স্ত্রী আর চারি রয়েছে। বাড়ির সামনেই গাড়ি থেমে গেল। কমল নেমে ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির দরজার সামনে এগিয়ে গেল। আমি কিন্তু গেলাম না। আমি গাড়ির লোকটির কাছে গিয়ে বললাম, রাত 12টায় এখানে আসতে পারবে কি? কেন বাবু? লোকটি জিজ্ঞাসা করলো। আমি বললাম, অত জেনে তোমার কাজ নেই, তুমি বলো আসতে পারবে কি না। তা বিলক্ষণ বাবু, তবে রাত তো বুঝতেই পারছেন, একটু কষ্ট হবে। মানে লোকটির পুরো কথা আমি শেষ করতে দিলাম না। আমি জানি লোকটির কি বলতে চাইছে। বললাম, তা নিয়ে তোমায় অত চিন্তা করতে হবে না, বুঝলে। টাকা একটু বেশি পাবে না হয়, তবে যখন বলেছি তখনই এসো, কিন্তু মনে থাকবে তো? হ্যাঁ বাবু। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। আমি এগিয়ে যাই কমলের দিকে। ইতিমধ্যে কমলের স্ত্রী বাড়ির দরজা খুলে দিয়েছে। আমি আর কমল গিয়ে ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে একটু আরাম করে বসলাম। চারিকে একটু কোলে নিয়ে আদর করলাম। এরপর এলো রাতের খাওয়া দাওয়ার পর্ব। রাতে বেশ আয়োজন করেছিল তারা। উফ, বলতে হবে কমলের স্ত্রীর হাতে জাদু আছে। খেয়ে দিয়ে আমরা যখন উঠে বসি তখন প্রায় রাত 9টার কাছাকাছি। জানোই তো গ্রামাঞ্চলে রাত 9টা মানে কত রাত। মেয়ে ঘুমিয়ে পড়েছিল অনেক আগে। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আজকে কিন্তু তেমন একটা গল্প হলো না রাতে। আসলে সবারই ঘুম পেয়ে গিয়েছিল। আমার মনের মধ্যে বিপদের ঘন্টা বাজলেও জানি না সেদিন আমিও ঘুমিয়ে পড়েছিলাম নিশ্চিন্তে। ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখেছিলাম। দেখছিলাম আমার পাশে কমল শুয়ে রয়েছে। বাইরে শঁ শঁ করে বয়ে চলেছে হাওয়া। আমাদের ঘরের দরজা খুলে গেছে সেই হাওয়ায়। দরজা খুলে যাবার সাথে সাথেই হাওয়া এসে ঢুকতে লাগলো ঘরে। কিছুক্ষণ এইভাবেই থাকলো সবকিছু। তারপর একটা মেঘের গর্জনের সাথে শুরু হলো ঘটনা। খিলখিল করে হাসতে হাসতে ঘরে এসে প্রবেশ করলো একটা শাকচুন্নি। বাপরে, কি ভয়ঙ্কর তাকে দেখতে! আমি তারানাথ তান্ত্রিক প্রথমবার কোনো শাকচুন্নি দেখে হালকা ভয় পেয়ে গিয়েছিলাম। সেই মূর্তিটি আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে। প্রথমে ভাবছিলাম তার লক্ষ্য আমার দিকে, কিন্তু পরেই বুঝলাম তা নয়। সে আমার দিকে নয়, কমলের দিকে এগোচ্ছে। কিন্তু কি আশ্চর্য, শাকচুন্নিটির সেই বিকট খিলখিল করা হাসি তাকে জাগিয়ে তুলতে পারছে না। সে নিশ্চিন্তে শুয়ে রয়েছে। সে এগিয়ে এসে তার বিকট দুটি হাত দিয়ে তাকে জাগিয়ে তুলল।
তাকে নিয়ে চলে গেল ঘরের বাইরে। আর ঠিক সেই সময়ে আমার চোখ খুলে গেল। অন্য কেউ আমার জায়গায় হলে ভাবতো স্বপ্ন, কিন্তু আমি তারানাথ। আমি অনুভব করেছিলাম এটা শুধু একটা স্বপ্ন নয়, সত্যিকারেই এরকম হয়েছে। পাশে ফিরে দেখি কমল নেই। মানে যা অনুমান করেছিলাম ঠিক তাই হয়েছে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসলাম। ও, বাইরে সে কি বৃষ্টি! মেঘ গর্জন দিয়ে উঠছে, আর সেই গর্জনের আলোয় দেখতে পেলাম আকাশের দিকে যে দুটো মূর্তি উড়ে উড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এতে আমি অবাক হইনি তখন, হয়েছিলাম সেই গরুর গাড়ির মালিকটিকে ওরকম দুর্যোগে এদিকে আসতে দেখে। তোমরা হয়তো জানো না, সামান্য কিছু টাকার জন্য মানুষ কিরকম প্রাণের বাজি রাখতে পারে। আমিও ঠিক তা জানতে পারতাম না যদি না তাকে দেখতাম। সে আমার বাড়ির সামনে এসে বলল, বাবু আমি হাজির। তৈরি ছিলাম। এগিয়ে গিয়ে গাড়ির পেছনে বসে পড়লাম। হাতে একটা কাপড়ের ব্যাগ, তাতে সামান্য কিছু হলুদ, পোড়া সর্ষে, গঙ্গার জল, লঙ্কার গুঁড়ো আর একটা ছুরি। গায়ে থাকা পৈতেটা হাতে নিয়ে তাতে খানিকটা গঙ্গার জল ভিজিয়ে একটা মন্ত্র পড়তে আরম্ভ করলাম। আস্তে আস্তে সেই মন্ত্রের জোরে থেমে গেল সেই বৃষ্টি, সেই মেঘের গর্জন। আমাদের যাত্রা এখনো অনেকক্ষণের। রাস্তা পার করতে প্রায় এখনো 2.5 ঘন্টা, কিন্তু সেই 2.5 ঘন্টার পথ যে সামান্য গরুর গাড়ি করে কিভাবে 1.5 ঘন্টায় শেষ করা যায় তোমরা জানো না। গরুগুলো তখন রীতিমতো দৌড়তে শুরু করেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল গরুগুলো যেন কিছু দেখে ভয়ে দৌড়ে চলেছে। আস্তে আস্তে সময় গেল, আর একটা সময়ে আমরা এসে পৌঁছালাম আমার গ্রামে। লোকটাকে বললাম আরও এগিয়ে যেতে, জানি তারা কোথায় আছে এই মুহূর্তে। যখন আমি আমার বাড়ির সামনে এসে পৌঁছেছি তখন আমি গাড়ি দাঁড় করালাম। বললাম, তোমাকে আর যেতে লাগবে না, তুমি এখানে থাকো সাবধানে। আর হ্যাঁ, যদি ভয় পাও তাহলে ভগবানের নাম জপ করবে। এই বলে সেখান থেকে আমি এগিয়ে যেতে থাকি সেই বট গাছটার দিকে। আস্তে আস্তে দেখতে পাই সেটাকে। গাছটার সামনে আগুন জ্বালিয়ে একজন লোক বসে আছে। বুঝতে সমস্যা হলো না যে এ সেই কাপালিক জয়চরণ। তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে আছে যে মানুষটি, সে হলো কমলের দাদা। আগুনের সামনে সেই শাকচুন্নি, আর তার পাশে লুটিয়ে শুয়ে আছে আমার বন্ধু কমল। বুঝলাম আর দেরি করা উচিত হবে না। এগিয়ে গেলাম সেদিকে। কমলের দাদা আমার দিকে তাকালো, আর দেখেই চেঁচিয়ে উঠল, বাবা, সেই লোকটা! কাপালিকটি মন্ত্র পাঠ করছিল। সে তার আওয়াজ বাড়িয়ে দিল। এখন আমার হাতে কিছু করার নেই। যতক্ষণ না জগৎ ছিদ্র তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে লাগবে। আমি আমার পৈতে ধরে তাদের দিকে তাকিয়ে রয়েছি। আস্তে আস্তে আমার চোখের সামনে একটা জিনিস ঘটে গেল। কিছুক্ষণের জন্য আমার পায়ের মাটি কেঁপে উঠল, আর সেই মোটা বট গাছের মাঝে তৈরি হয়ে উঠল একটা ছিদ্র। ছিদ্রের আশেপাশে একটা আলোর রেখা খেলা করছে, আর মাঝখানে বিরাট অন্ধকার। কাপালিক মন্ত্রপাঠ করা থামালো, চেঁচিয়ে উঠল, সাথে সাথে তার চোখ রক্তবর্ণে ডুবে গেছে। এবার আমার কাজ শুরু। নিজের ব্যাগ থেকে হলুদ আর পোড়া সর্ষে নিয়ে মিশিয়ে দিয়েছিলাম আস্তে আস্তেই। সেখানে কিছুটা গঙ্গার জল মিশিয়ে তা ছুরিটির সাথে লাগিয়ে দিলাম।
তারপর সেটা দিয়ে একটা গোল চক্র কাটলাম নিজের চারিদিকে, যাতে কেউ আমার ক্ষতি না করতে পারে। তার সেখানে বসে নিজের সামনে মাটির উপর কিছু সংকেত কাটলাম। তারপর ছুরিটি দু হাতে ধরে চোখ বন্ধ করে বিকেলের ঠাকুরদার বলা সেই মন্ত্রটা উচ্চারণ করতে লাগলাম। চোখ বন্ধ থাকলেও বুঝতে পারছিলাম আমার চারপাশে শুরু হয়েছে প্রবল ঝড়। মেঘ গর্জন করে চলেছে, কিন্তু সেসবে আমার কিছু হয়ে উঠল না। আস্তে আস্তে আমার মন্ত্র শেষ হয়ে গেল। তারপর হাতে থাকা সেই ছুরিটা নিয়ে সেই সংকেতগুলোর উপর চালিয়ে কেটে দিলাম, আর সাথে সাথে শুনতে পেলাম সেই শাকচুন্নির অট্ট হাসি। সামনে তাকিয়ে দেখি সবাই সেই কাপালিকার কমলের দ্বারা চিৎকার করছে। সেই বটগাছের থেকে বেরিয়ে আসা সেই জগৎ চিত্র তাদের আকর্ষণ করছে। তারা নিজেকে আটকে রাখতে পারছে না। হঠাৎ দেখলাম সেই শাকচুন্নিটা একটা বিরাট অট্টহাসি দিয়ে তাদের উপরে লাফিয়ে পড়ল, আর নিজেদের নিয়ন্ত্রিত না রাখতে পেরে সেই ছিদ্রের মুখে গিয়ে পড়ল তারা। সাথে সাথে সেই ছিদ্র থেকে অদৃশ্য হয়ে গেল কাপালিক, শাকচুন্নি আর কমলের দাদা। আর তাদের মিলিয়ে যাবার সাথে সাথেই সেই ছিদ্র যেন সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আস্তে আস্তে ঝড় থেমে গেল, আর এইভাবেই হারিয়ে গেল তিনজন। এই বলে থামল তারানাথ। আমি বললাম, তারপর? তারপর আর কি, কমল তার জমি জায়গা পেয়ে গেল, আমরাও সেখান থেকে চলে আসলাম। আর তারা? জানি না, হারিয়ে গেছে চিরতরে। গেছে যখন আর ফিরতে পারবে না সেই সময়। জানোই তো কিরকম জটিল হিসেব এইসবের। এইসব তোমাদের বলে লাভ নেই, বুঝলে? এই বলে তারানাথ থামল। কিশোরী বলল, বাইরের অবস্থা তো ভালোই লাগছে, বৃষ্টি আর তেমন পড়ছে না। চলো হে, এরপর আবার জোরে নামলে বিপদ, তার থেকে এখনই কেটে পড়া ভালো। ভাবা মাত্রই কাজ। এই বলে দুজনে বাইরে চলে এলাম। ছাতা মাথায় দিয়ে যখন সেই দোকানের সামনে এসে দাঁড়িয়েছি, তখন রাত 9টা। আজকের এই বিশেষ পরিবেশনাটি যাদের দ্বারা অপূর্ণ থেকে যেত তারা হলেন আজকের গল্পে কথকের ভূমিকায় ছিলেন নিগম সরকার, কিশোরীর ভূমিকায় ছিলেন ঋতদীপ, তারানাথ এর ভূমিকায় ছিলেন হ্যাপি, চারির ভূমিকায় ছিলেন সুবর্ণা, দোকানদারের ভূমিকায় ছিলেন নিগম, কমলকান্তি শর্মা ও জাহিরের ভূমিকায় ছিলেন রাজ, গ্রামের লোক ঠাকুরদা ও গাড়ি চালকের ভূমিকায় ছিলেন পিনাকি, এবং সর্বোপরি এই গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আজকের গল্পে সাউন্ড এডিটিং, মিক্সিং এবং ভিএফএক্সে ছিলেন বুবাই। এছাড়াও আজকের গল্পের পোস্টার ডিজাইনে ছিল ডলবি স্টুডিও মুম্বাই। আশা করি আমাদের পরিবেশনাগুলি আপনাদের সকলের কাছেই মনোগ্রাহী হয়ে উঠছে। আগামীতে এরকম আরও অনেক গল্পের সম্ভার সাজিয়ে আমরা উপস্থিত হব। তাদের মধ্যে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন সহ গ্রাম বাংলার ভূতের গল্প আরও অনেক কিছুই থাকতে পারে। তাই এত সহজে হার মানবেন না, আর এত সহজে বিষাদগ্রস্ত হয়ে পড়বেন না, কারণ আপনাদের সমর্থন এবং সহযোগিতা ছাড়া সম্ভবই এত দূর এগিয়ে আসতে পারত না। তাই আপনাদের সহযোগিতা কাম্য। এবং এ প্রসঙ্গে অতি অবশ্যই বলে রাখি, যারা এখনও সম্ভবী প্রোডাকশনসকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।